আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ আলফানা, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মাধ্যমে আমাদের দিনগুলো অতিবাহিত করতেছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে আমরা আজ গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় আমরা আমাদের প্রাত্যহিক যে কার্যক্রম সেগুলো করে যাচ্ছি। এমত অবস্থায় আমাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। আমরা আমাদের খাদ্যাভ্যাস অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করব, তার সঙ্গে প্রতিদিনই যে শরীর চর্চা সেটা অব্যাহত রাখবো, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আমরা যেন এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি অনলাইন কার্যক্রমের মাধ্যমে, অনলাইন পাঠদান, অনলাইন শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আশা করছি তোমরা বই, খাতা, কলম অর্থাৎ শিক্ষা উপকরণ সামগ্রী নিয়ে তোমরা প্রস্তুতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করছি বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আমরা এর পূর্বের ক্লাসে ভাষা নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যাকরণ ভাষাকে কেন্দ্র করে, ভাষা ছাড়া ব্যাকরণের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা আজকে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারব। শুরুতেই ব্যাকরণ। ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ। এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আমরা ব্যাকরণের সংজ্ঞায় পাই যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ হচ্ছে একটি শাস্ত্র বা গ্রন্থ বা বই, যেখানে বিভিন্ন ভাষার বিভিন্ন উপাদানের যে প্রকৃতি ও স্বরূপ আছে তা বিচার বিশ্লেষণ করা হয় এবং এই উপাদানগুলোর যে সম্পর্ক তা নির্ণয় করা হয় এবং প্রয়োগবিধি বিশদভাবে আলোচনা করা হয় এই ব্যাকরণে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। আমরা তিনটি প্রয়োজনীয়তা বইতে পেয়ে থাকি। একটি হচ্ছে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সম্পর্কে জানতে পারি, বিভিন্ন উপাদানের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ পাঠের। এখন প্রশ্ন, বাংলা ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ। মূলত বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। এখানে উল্লেখ্য যে বাংলা ব্যাকরণ রচনার পথিকৃৎ বলা হয় ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডকে। আরেকটি তথ্য, প্রথম বাঙালি হয়ে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। এ পর্যায়ে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে হচ্ছে ভাষা সম্পর্কে একটি তথ্য, যে ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ চারটি। কি কি? একটি হচ্ছে ধ্বনি, আরেকটি শব্দ, আরেকটি হচ্ছে বাক্য, আরেকটি হচ্ছে অর্থ। অর্থাৎ আমরা খেয়াল করি যে ভাষা মূলত হচ্ছে প্রথমত বাকযন্ত্রের সাহায্যে কতগুলো ধ্বনির সৃষ্টি হয়, ধ্বনিগুলো শব্দে পরিণত হয় এবং শব্দগুলো পাশাপাশি বসে বাক্য তৈরি করে এবং এই বাক্যটি কোনো মনোভাব প্রকাশ করে, একটি অর্থবহ হয়, তখনই
তা হয়ে ওঠে ভাষা। অর্থাৎ ভাষার মৌলিক অংশ চারটি: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ভাষার মৌলিক অংশ যেহেতু চারটি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। মূলত ভাষার যে মৌলিক উপাদান, মৌলিক অংশ, ধ্বনি ব্যাকরণের যে অংশ আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলা হচ্ছে, ফোনোলজি। শব্দ নিয়ে যখন আলোচনা করা হয় শব্দতত্ত্ব বলা হচ্ছে, আরেক নাম রূপতত্ত্ব, মরফোলজি। যখন বাক্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স। যখন অর্থ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তখন বলা হচ্ছে অর্থতত্ত্ব, সিমেন্টিক্স। এছাড়াও অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি, ছন্দ ও অলঙ্কার প্রভৃতি ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এছাড়াও ব্যাকরণ অভিধান তত্ত্ব, ছন্দ ও অলঙ্কার নিয়ে আলোচনা করে। আমরা এ পর্যায়ে ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ধ্বনিতত্ত্ব মূলত ধ্বনিকে কেন্দ্র করে। তাহলে ধ্বনি কি? মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলা হয়। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীককে বর্ণ বলা হয়। আমরা উচ্চারণ করতেছি কলম, কলমের ক, ল, ম ইত্যাদি হচ্ছে ধ্বনি। কিন্তু যখন আমরা লিখিতভাবে যে চিহ্ন বা প্রতীক দিয়ে প্রকাশ করি সেই প্রতীকগুলোই হচ্ছে বর্ণ। ধ্বনি মূলত উচ্চারিত রূপ, বর্ণ মূলত হচ্ছে লিখিত রূপ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্ব ও সত্যবিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্ব। রূপতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। আমরা জানি যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় শব্দ। এই শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। মূলত রূপেই গঠন করে শব্দ। এজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। আর এই রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দের উৎপত্তি, শব্দের গঠন, উপসর্গ, অনুসর্গ, পদ, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ, বচন, প্রত্যয়, কারক ও সমাস ইত্যাদি। আমরা এই পর্যায়ে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। বাক্যতত্ত্ব মূলত বাক্য নিয়ে আলোচনা করে। মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সমন্বয়ে গঠিত হয় শব্দ। সেই শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। যেমন রহিম পড়ালেখা করছে, সে নিয়মিত স্কুলে যাচ্ছে ইত্যাদি হচ্ছে বাক্য। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব মূলত হচ্ছে শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ শব্দটি তার মুখ্য অর্থ প্রকাশ করে বা গৌণ অর্থ প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে ইত্যাদি নিয়েই
অর্থতত্ত্ব আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। আমরা জানি পারিভাষিক শব্দ কি। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। পারিভাষিক শব্দ মূলত অফিস, আদালত, বিভিন্ন দপ্তর, জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন গ্রন্থে ব্যবহার করা হয়। বাংলা ব্যাকরণ রচনায় যে পারিভাষিক শব্দগুলো ব্যবহৃত হয়েছে তার কয়েকটি নিয়ে আমরা আলোচনা করব। প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। আমরা জানি একটি বাক্যে দুই ধরনের পদ থাকে, ক্রিয়াপদ এবং নামপদ। এই নামপদগুলো বা নাম শব্দগুলো যখন বিভক্তি ছাড়া থাকে, অর্থাৎ বিভক্তিযুক্ত হয় না, তখন তাকেই বলা হচ্ছে প্রাতিপদিক। আর যখন বিভক্তিযুক্ত হয় তখন তাকে নামপদ বলা হয়। যেমন হাত, বই, কলম ইত্যাদি হচ্ছে প্রাতিপদিক। একটি বাক্য যেমন তার হাতের লেখা ভালো, হাত যোগ এর, যখন বিভক্তিযুক্ত হচ্ছে তখন তা হচ্ছে নাম শব্দ বা হচ্ছে নামপদ। যখন বিভক্তি ছাড়াই এই হাত শব্দটি রয়েছে তখন তাকে বলা হচ্ছে প্রাতিপদিক। এভাবে বিভক্তিহীন নাম শব্দই হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিকগুলো এক ধরনের মৌলিক শব্দ। সাধিত শব্দ। মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলে। যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ, এবং যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় সেগুলো হচ্ছে সাধিত শব্দ। হাতা, হাত যোগ আ, দম্পতি, জায়া ও পতি, উপহার, উপযোগ হার, ঢাকাই, ঢাকা চোকাই, এই শব্দগুলোকে আলাদাভাবে বিশ্লেষণ করা যাচ্ছে, ভাঙানো যাচ্ছে, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। আমরা জানি ব্যাকরণের যে শব্দ গঠনের যে উপায় রয়েছে, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস ইত্যাদির মাধ্যমে শব্দ গঠন হয়। তো সাধিত শব্দগুলো এই বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়। এই সাধিত শব্দ হচ্ছে দুই প্রকার, নাম শব্দ ও ক্রিয়া। এই নাম শব্দ এবং ক্রিয়াকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। নাম শব্দকে ভাঙলে প্রাতিপদিক এবং বিভক্তি পাওয়া যায়, ক্রিয়াকে ভাঙলে ক্রিয়ামূল বা ধাতু তার সঙ্গে বিভক্তি পাওয়া যায়। তাহলে হচ্ছে প্রাতিপদিকের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নাম শব্দ গঠিত হয়, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। এরপর প্রকৃতি প্রত্যয়। ব্যাকরণে প্রকৃতি প্রত্যয় হচ্ছে পারিভাষিক শব্দ। প্রকৃতি কি? যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। কোনো শব্দের যে মূল অংশ রয়েছে যাকে আর ক্ষুদ্রতম অংশে ভাঙানো যায় না তাকেই প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। আমরা প্রকৃতি প্রত্যয়ে এরপর প্রত্যয় জানব। প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, তদ্ধিত প্রত্যয় ও কৃত প্রত্যয়। আমরা একটি ছকের মাধ্যমে দেখতে পাই যে শব্দের যে মূল অংশ তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন হয়। যেমন হাত যোগ ল, হাতুল, ফুল যোগ এল, ফুলেল, মুখ যোগ র, মুখর, চল যোগ অন্ত, চলন্ত, জম যোগ আ, জমা, ক্রি যোগ তব্য, কর্তব্য। তো এই অংশটি হচ্ছে প্রকৃতি। এরপরে যে বর্ণ সমষ্টি বা বর্ণ এগুলো হচ্ছে প্রত্যয়, এবং এই প্রকৃতি প্রত্যয় মিলে শব্দ গঠন হয়। এই শব্দগুলো হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। আমরা এখানে খেয়াল করি এই প্রকৃতির মধ্যে দুটি অংশ আছে। একটি হচ্ছে পূর্বের থেকেই শব্দ, অর্থাৎ নাম শব্দ। অন্যটি হচ্ছে
ধাতু, মূলত নাম শব্দগুলোতে এখানে হচ্ছে বিভক্তিযুক্ত নেই, এগুলো প্রাতিপদিক। তো এই শব্দ গঠনের প্রক্রিয়ায় এই প্রাতিপদিককেই বলা হয় নাম প্রকৃতি, আর এই ক্রিয়ামূল বা ধাতুকেই বলা হয় ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতির সঙ্গে যে বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়। এই নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েই হচ্ছে তদ্ধিতান্ত শব্দ গঠন হয়, এবং ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়েই কৃদন্ত শব্দ গঠন। বাংলা ব্যাকরণের আলোচনায় উপসর্গ হচ্ছে একটি পারিভাষিক শব্দ। উপসর্গ নিয়ে আলাদা পরিচ্ছেদ রয়েছে, তারপর আমরা এখানে জানার চেষ্টা করব। শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে, এগুলোকে বলা হয় উপসর্গ। মূলত উপসর্গ হচ্ছে এমন এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ যেগুলো শব্দের সামনে বসে নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করে। যেমন জয়, দর্শন, হার, এগুলো হচ্ছে শব্দ। এর পূর্বে পরা, যুক্ত হয়ে পরাজয়, প্রদর্শন, উপহার, নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। তো এই জন্য এই শব্দের পূর্ববর্তী অব্যয়জাতীয় শব্দাংশগুলোকে উপসর্গ বলতেছে। বাংলা ভাষায় 3 প্রকারের উপসর্গ দেখা যায়: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত 20টি, বাংলা উপসর্গ 21টি। সংস্কৃত এবং বাংলা উপসর্গের 4টির মিল আছে, আশু, বিনে, এই 4টি। এছাড়াও বিদেশি উপসর্গ পরিচ্ছেদে যে আলোচনা আছে তাতে 19টি বিদেশি উপসর্গের আলোচনা দেওয়া আছে। আমরা আরেকটি পাচ্ছি অনুসর্গ। বাংলা ভাষায় দ্বারা, দিয়া, কর্তৃক, যে, থেকে, উপরে, পরে, প্রতি, মাঝে, বই, ব্যতীত, অবধি, হেতু, জন্য, কারণ, মত, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয়। আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে প্রযুক্ত হয়ে অর্থবৈচিত্র্য ঘটিয়ে থাকে, এগুলোকে অনুসর্গ বলা হয়। যেমন কেবল আমার জন্য তোমার এ দুর্ভোগ, এখানে কেবল এবং জন্য হচ্ছে অনুসর্গ। মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত সবার কাজে আসবে, এখানে মনোযোগ দিয়ে হচ্ছে অনুসর্গ। শেষ পর্যন্ত হচ্ছে অনুসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পরিচ্ছেদে এ পর্যন্তই আলোচনা করা আছে। আমরা এই পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন বোর্ডে এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে, এরকম কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? N.B. হ্যালহেড, নেথানিয়েল ব্রাসি হ্যালহেড। কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয়? রূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দেখলাম। আমাদের এই পরিচ্ছেদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা শেষ করার আগে বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রবন্ধ রচনা থেকে যে 11 নম্বর রচনাটি, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধর উপশিরোনাম লিখে তোমরা তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই নির্দিষ্ট সময়ে জমা দেবে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আল্লাহ হাফেজ।